Hello students, welcome to the new lecture of thermodynamics. আমি অভিজিৎ স্যার দ্য কেমিস্ট্রি মেন্টার চ্যানেলে কেমিস্ট্রির বিভিন্ন টপিকের উপর ভিডিও বানাচ্ছি আর এই চ্যানেলে আপলোড করছি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস পড়ব। তোমরা কখনো এটা মনে করেছো যে যদি কোথাও হিট ট্রান্সফার না হয় তাহলে সেখানে টেম্পারেচার কি চেঞ্জ হতে পারে? তোমরা বলবে না, কিন্তু থার্মোডাইনামিক্স বলবে হ্যাঁ। যখন আমরা পারফিউমের বোতলে স্প্রে করি তখন বোতলটা ঠান্ডা মনে হয় কেন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে অ্যাডিয়াবেটিক প্রসেস। চলো তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস স্টার্ট করা যাক। দেখো, অ্যাডিয়াবেটিক প্রসেস বলতেই আমাদের মাথায় প্রথমে কি আসে? আমরা আগের ক্লাসগুলোতে অ্যাডিয়াবেটিক প্রসেসের ডেফিনিশন পড়েছি, যেখানে পড়েছি অ্যাডিয়াবেটিক প্রসেস বলতে কি বোঝায়, যেখানে যে প্রসেসে হিট ট্রান্সফার অ্যালাউড নয় বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। হিট ট্রান্সফার যদি অ্যালাউ না হয় সিস্টেম আর সারাউন্ডিংসের মাঝে, তাহলে আমরা কি বলি? কিউ ইকুয়ালস টু জিরো। আর যদি কিউ ইকুয়ালস টু জিরো হয় তাহলে প্রথমেই যে সিদ্ধান্তটা আসে সেটা হলো ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা বলতে পারি ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। কিউ যদি জিরো হয় তাহলে ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লিউ। ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লিউ আমি সাফিক্সে অ্যাডিয়া লিখছি। তাহলে এখান থেকে আমরা কি এর ফিজিক্যাল ইকুয়েশনটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বুঝতে পারছি? যে আমরা জানতাম ওয়ার্ক ইজ এ পাথ ফাংশন, বাট আন্ডার অ্যাডিয়াবেটিক কন্ডিশন ওয়ার্ক বিহেভস এজ এ স্টেট ফাংশন, কারণ ডেল ইউ স্টেট ফাংশন সেটার সাথে ইকুয়াল রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ক বিহেভস এজ এ স্টেট ফাংশন আন্ডার অ্যাডিয়াবেটিক কন্ডিশন। এবং এখান থেকে ওয়ার্কের ভ্যালু আমরা কি জানি? আমরা অলরেডি আগের ক্লাসে পড়েছি যে ডেল ইউ মানে কি? এন সিভিএম ডেল টি, এন সিভিএম ডেল টি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে ওয়ার্কের ভ্যালুও এন সিভিএম ডেল টি। সেটা ইন্ডিপেন্ডেন্ট অন দ্য পাথ অফ দ্য প্রসেস, রিভার্সেবল হলেও ওয়ার্কের এক্সপ্রেশন এটা হবে, ইরিভার্সেবল হলেও ওয়ার্কের এক্সপ্রেশন সেমই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে আরো কিছু জিনিস জেনে নিই, কনসেপচুয়াল জায়গা জেনে তারপর আমরা ডেরিভেশনের কিছু পার্ট রয়েছে সেগুলো দেখবো, রিলেশন দেখবো এবং শেষে নিউমেরিক্যাল করব। দেখো, যে অ্যাডিয়াবেটিক যখন এক্সপানশন হচ্ছে তখন আমরা কুলিং এফেক্ট দেখতে পাই। অ্যাডিয়াবেটিক যখন এক্সপানশন হচ্ছে তখন কুলিং এফেক্ট দেখতে পাই, অর্থাৎ সিস্টেমের টেম্পারেচার ডিক্রিজ করে যায়। সিস্টেমের টেম্পারেচার কেন ডিক্রিজ করে যায়? ধরো ডিউরিং অ্যাডিয়াবেটিক এক্সপানশন, এক্সপানশন মানে কি বুঝি আমরা? যে গ্যাস পিস্টনটাকে ঠেলে ওপরে তুলবে, তবে ভলিউম বাড়বে, এক্সপানশন হবে। তাহলে ভাবো, গ্যাস পিস্টনটাকে ঠেলে ওপরে তুলছে, ওপরে যখন তুলছে তাহলে গ্যাসের ইন্টারনাল এনার্জি লস করে ওপরে তুলছে, আর ইন্টারনাল এনার্জি যদি লস করে তাহলে টেম্পারেচার কমে যাবে। ডাইরেক্টলি ইন্টারনাল এনার্জি ইজ আ ফাংশন অফ টেম্পারেচার। তাহলে আমরা যখন গ্যাস পিস্টনটাকে ঠেলে ওপরে তুলছে তখন গ্যাস তার নিজস্ব ইন্টারনাল এনার্জি লস করে সেই কাজটা করছে, আর যখন সে ইন্টারনাল এনার্জি লস করছে তার টেম্পারেচার ডিক্রিজ করবে। এবং টেম্পারেচার ডিক্রিজ করবে ঠিকই, কিন্তু যেহেতু অ্যাডিয়াবেটিক সিস্টেম বাইরে থেকে হিট সে নিতে পারবে না, ফলে সিস্টেমের টেম্পারেচার ড্রপ করে যাবে। আমরা এটাকে বলি কুলিং এফেক্ট। তাহলে কি বললাম? ডিউরিং অ্যাডিয়াবেটিক এক্সপানশন সিস্টেমের টেম্পারেচার ডিক্রিজ করে যায়, এটাকে আমরা বলি কুলিং এফেক্ট। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবার আরেকটা দিক থেকে দেখতে দেখো যে আইসোথার্মাল প্রসেস, আমাদের অনেকেরই একটা মিসকনসেপশন থাকে যে আইসোথার্মাল প্রসেসে বোধহয় টেম্পারেচার থ্রু আউট দ্য প্রসেস কনস্ট্যান্ট থাকে। না, থ্রু আউট দ্য প্রসেস কনস্ট্যান্ট থাকে না। যখন আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যদি এক্সপানশনের এক্সাম্পল দিই, ভাবো ডিউরিং এক্সপানশন গ্যাস পিস্টনটাকে ঠেলে ওপরে তুলছে, তার ইন্টারনাল এনার্জি লস হচ্ছে, ইন্টারনাল এনার্জি লস হলে তার টেম্পারেচার ডিক্রিজ করছে। টেম্পারেচার যদি ডিক্রিজ করে সে কি করছে? বাইরে থেকে হিট নিয়ে তার টেম্পারেচারটাকে আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছে। যেহেতু আইসোথার্মাল প্রসেস, বাইরে থেকে হিট ট্রান্সফার অ্যালাউড, তাই টেম্পারেচারটা সেম থাকছে। তার টেম্পারেচার কমছে, আবার সে বাইরে থেকে হিট নিয়ে টেম্পারেচারটাকে আবার মেনটেন করতে পারছে আগের জায়গায়। ফলে ইনিশিয়াল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার সেম হচ্ছে, তাই আমরা বলছি টেম্পারেচার কনস্ট্যান্ট। ডেল টি ইকুয়ালস টু জিরো। ডেল টি মানে কি? T2 মাইনাস T1। তার মানে ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচার সেম হচ্ছে বলে এখানে ডেল টি ইকুয়ালস টু জিরো হচ্ছে। কিন্তু টেম্পারেচার থ্রু আউট দ্য প্রসেস কিন্তু কনস্ট্যান্ট নয়, সেখানে চেঞ্জ হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। বাট ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচার সেম থাকার জন্য ডেল টির ভ্যালু জিরো হচ্ছে, টিকে আমরা কনস্ট্যান্ট বলছি। Whereas in adiabatic process,
পিস্টন ওপরে ঠেলে গ্যাস তুলছে, ইন্টারনাল এনার্জি লস করছে, টেম্পারেচার ড্রপ হচ্ছে, বাইরে থেকে হিট নিতে পারছে না, তাই টেম্পারেচারটা কমেই যাচ্ছে, ফলে সেখানে আমরা কুলিং এফেক্ট দেখছি, টেম্পারেচার ড্রপ দেখছি। তাহলে কোনো হিট ট্রান্সফার ছাড়াও টেম্পারেচার চেঞ্জ হতে পারে, যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম। কোথায় হতে পারে? অ্যাডিয়াবেটিক প্রসেসে হতে পারে। উল্টো দিকে দেখো, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন যদি দেখো, অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে কি হয়? অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে হিটিং এফেক্ট শো হয়। ভেবে দেখো, একই কনসেপ্ট যদি আমি লাগাই যে বাইরে থেকে কম্প্রেশন হচ্ছে মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে, তাহলে বাইরে থেকে পিস্টনটাকে ঠেলে নিচে নামানো হচ্ছে। পিস্টনটাকে ঠেলে যদি নিচে নামানো হয়, তাহলে গ্যাসের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে, টেম্পারেচার বাড়বে, কিন্তু বাইরে হিট ছাড়তে পারবে না বলে টেম্পারেচারটা বেড়েই থাকবে, ফলে সিস্টেমটার টেম্পারেচার ইনক্রিজ হয়ে যাবে, আমরা বলবো হিটিং এফেক্ট। এই ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে ডিউরিং অ্যাডিয়াবেটিক এক্সপানশন কি হয়? টেম্পারেচার ডিক্রিজ করে। ডিউরিং অ্যাডিয়াবেটিক কম্প্রেশন কি হয়? টেম্পারেচার ইনক্রিজ করে। তাহলে হিট ট্রান্সফার ছাড়াও টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। থার্মোডাইনামিক্স আমাদের এটাই বলে। এবার আরো একটু কনসেপচুয়াল পার্টে যে আরো একটু ডেপথে যাই, যে যখন কুলিং হচ্ছে, এক্সপানশনকে কনসিডার করো, যখন কুলিং হচ্ছে তখন এখানে রিভার্সেবল প্রসেসে হতে পারে, ইরিভার্সেবল প্রসেসে হতে পারে। কোথায় কুলিং বেশি হচ্ছে, কোথায় কুলিং কম হচ্ছে, অর্থাৎ কোথায় টেম্পারেচার বেশি ড্রপ করছে, কোথায় টেম্পারেচার কম ড্রপ করছে, সেই সম্বন্ধে একটু আইডিয়া নেওয়া যায়। দেখো, যে আমরা এখানে ভাবছি যে টেম্পারেচার ড্রপ করবে, ইনিশিয়াল টেম্পারেচার এরম ছিল, আর ধরো ফাইনাল টেম্পারেচার আমি এরম ধরছি। এবার প্রসেসটা যদি রিভার্সেবল হয়, আমি এখানে আর একটা দাগ দিয়ে রাখছি, পরে কাজে লাগবে আমাদের। যে এখানে টেম্পারেচার তো ড্রপ হবে, ইনিশিয়ালি ধরো এর 500 কেলভিন টেম্পারেচার ছিল, ইনিশিয়াল টেম্পারেচার ড্রপ করে ফাইনালি হবে 200 কেলভিন ধরো হবে। তাহলে যদি প্রসেসটা রিভার্সেবল হয়, রিভার্সেবল প্রসেসে বেশি টেম্পারেচার ডিক্রিজ করে, ইরিভার্সেবল প্রসেসের তুলনায়। কেন এটা বললাম? কিসের জন্য? রিভার্সেবল প্রসেসের জন্য। এটা বললাম কিসের জন্য? ইরিভার্সেবল প্রসেসের জন্য। ধরো এটা হচ্ছে 300 কেলভিন, এই লাইনটা। তাহলে রিভার্সেবলের ক্ষেত্রে কতটা টেম্পারেচার ড্রপ করছে? 500 মাইনাস 200, দ্যাট ইজ 300। আর 300 কেলভিন। আর ইরিভার্সেবলের ক্ষেত্রেও কমছে, কিন্তু কত কমছে? 500 মাইনাস 300, দ্যাট ইজ 200 কেলভিন। তাহলে এখানে 300 কমলে এখানে তার থেকে কম কমবে। আমি বলছি স্যার কেন কমবে? দেখো, যে আমরা কি জানি যে ডাব্লু রিভার্সেবল আগেই আমরা পড়েছিলাম, গ্রেটার দেন ডাব্লু ইরিভার্সেবল ফর এক্সপানশন। ঠিক কি ভুল বলো? তাহলে ডাব্লু রিভার্সেবল যদি এক্সপানশনের ক্ষেত্রে ইরিভার্সেবলের থেকে বেশি হয়, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখান থেকে দেখতে পাচ্ছি ডাব্লু ইকুয়ালস টু এনসিভি এম ডেল টি। দেয়ারফর তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ওয়ার্ক ডান ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার চেঞ্জ, এন কনস্ট্যান্ট, সিভি এম কনস্ট্যান্ট, মোলার হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট, তাহলে ডেলটির সাথে ওয়ার্ক ডান ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ডাব্লু রিভার্সেবলের যদি ওয়ার্ক ডান বেশি হয়, তাহলে ডেলটি রিভার্সেবলও বেশি হবে ডেলটি ইরিভার্সেবলের থেকে। তার মানে ডিক্রিজ হবে, মানে টেম্পারেচারের চেঞ্জটা রিভার্সেবল প্রসেসে বেশি হবে ইরিভার্সেবলের থেকে। সেটাই দেখো এখানে বলেছি, টেম্পারেচার কমছে, দুটোর ক্ষেত্রেই কমছে, কিন্তু রিভার্সেবলের ক্ষেত্রে বেশি কমবে ইরিভার্সেবলের তুলনায়। বোঝা গেল? আবার হিটিং এফেক্টের জন্য যদি আমরা দেখি, তাহলে টেম্পারেচার বাড়বে, কখন বাড়বে? কম্প্রেশন হলে। কম্প্রেশনের ক্ষেত্রে আমরা জানি কি? ডাব্লু ইরিভার্সেবল গ্রেটার দেন ডাব্লু রিভার্সেবল ফর কম্প্রেশন। তাহলে এখান থেকে আমি বলতে পারি ডেলটি ইরিভার্সেবল গ্রেটার দেন ডেলটি রিভার্সেবল। তাহলে কম্প্রেশনের ক্ষেত্রে ইরিভার্সেবল প্রসেসে বেশি টেম্পারেচার বাড়বে, এখানে ইনক্রিজ করবে হিটিং এফেক্ট। তাহলে ইরিভার্সেবল প্রসেসে, অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেসে টেম্পারেচার রিভার্সেবল দুটোতেই বাড়বে, কিন্তু রিভার্সেবলের তুলনায় ইরিভার্সেবল প্রসেসে বেশি টেম্পারেচার ইনক্রিজ হবে। সেই আগের মতন করে যদি আমি বলি যে ইনিশিয়ালি এত ছিল, ফাইনালি এত হলো। ধরো ইনিশিয়ালি আমি বলছি, ইনিশিয়ালি ছিল 300 কেলভিন, ফাইনালি হলো 800 কেলভিন, এতটা টেম্পারেচার ইনক্রিজ করলো। যদি এটা ইরিভার্সেবল প্রসেস হয়, যদি এটা
ইরিভার্সেবল প্রসেস হয়, তাহলে এতটা টেম্পারেচার কি হবে, এটা ইরিভার্সেবল প্রসেসের জন্য কতটা 500 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। হোয়ারাজ যদি এটা রিভার্সেবল প্রসেস হতো, তাহলে টেম্পারেচার বাড়তো, কিন্তু রিভার্সেবলের ক্ষেত্রে কম ইনক্রিজ করতো। রিভার্সেবলের ক্ষেত্রে তাহলে কতটা ইনক্রিজ করতো, এটা ধরো 800 ছিল, তো এটা ধরো 600 বলছে, তাহলে কত রিভার্সেবলের ক্ষেত্রে বাড়তো, 300 কেলভিন বাড়তো, ইনক্রিজ হতো ডেল্টি। কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে শুধু কিউ ইকুয়ালস টু 0 ধরে থাকলেই হবে না, কিন্তু এর সাথে রিলেটেড অনেক ছোট ছোট কনসেপ্ট রয়েছে যেগুলো আমাদের বুঝতে হবে। আমাদের অনেক আগের ক্লাসে আমি বলেছিলাম যে অ্যাডিয়াবেটিক প্রসেস এতটাই ইম্পর্টেন্ট যে একটা পুরো ক্লাস আমি অ্যাডিয়াবেটিক প্রসেসই পড়াবো। তো এখানে ফার্স্ট কিউ ইকুয়ালস টু 0, সেখান থেকে দেখলাম ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লিউ, তার মানে সেখান থেকে ইনফারেন্স কি এলো যে ওয়ার্ক যদিও পাথ ফাংশন, কিন্তু আন্ডার অ্যাডিয়াবেটিক কন্ডিশন ওয়ার্ক বিহেভস অ্যাজ এ স্টেট ফাংশন। অ্যান্ড ডাব্লিউ ইকুয়ালস টু ডেল ইউ মানে কত জানি, এনসিভিএম ডেলটি, তাহলে সেখান থেকে দেখলাম যে ওয়ার্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্স কি, যে অ্যাডিয়াবেটিক যখন এক্সপানশন হচ্ছে তখন টেম্পারেচার ডিক্রিজ করছে, অ্যাডিয়াবেটিক মানে সেটাকে আমরা কুলিং এফেক্ট বলছি। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন যখন হচ্ছে তখন টেম্পারেচার ইনক্রিজ করছে, তখন আমরা হিটিং এফেক্ট বলছি। সেগুলোকে আর রিপিট করছে না যে গ্যাস নিজে কাজ করছে, পিস্টনটাকে ঠেলে তুলছে, তাহলে তার ইন্টারনাল এনার্জি লস হচ্ছে, ইন্টারনাল এনার্জি লস হলে তার টেম্পারেচার ড্রপ করবে, বাইরে থেকে হিট নিতে পারছে না, তাই হিটিং এফেক্ট, তাই কুলিং এফেক্ট। তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপানশন যদি হয় তাহলে কুলিং এফেক্ট হবে, সে রিভার্সেবল হোক বা ইরিভার্সেবল। কিন্তু আরো ডেপথে গিয়ে আমি কি বললাম, যে রিভার্সেবল হলে টেম্পারেচার বেশি কমবে ইরিভার্সেবলের তুলনায়, তার জন্য এই ইকুয়েশন রেসপন্সিবল। আবার যখন হিটিং এফেক্ট শো করবে তখন বোথ কম্প্রেশনের জন্য রিভার্সেবলের জন্য হিটিং এফেক্ট হবে, ইরিভার্সেবলের জন্য হিটিং এফেক্ট হবে, বাট ইরিভার্সেবলের ক্ষেত্রে বেশি টেম্পারেচার ইনক্রিজ করবে দেন রিভার্সেবল। তার পেছনে রেসপন্সিবল রিজন হচ্ছে এইটা। হলো? ক্লিয়ার হলো? চলো পরের পার্টে যাই। এখানে এবার অ্যাডিয়াবেটিক রিভার্সেবল আর ইরিভার্সেবল প্রসেসে বিভিন্ন রিলেশন আমাদের এখানে একটু করতে হয়। ফাইনাল এক্সপ্রেশন মনে রাখলেও হবে, কিন্তু আমি ডেরিভেশনটা করে তোমাদের দেখাচ্ছি। ফর অ্যাডিয়াবেটিক আমি এখন যা করব সেটা হচ্ছে প্রেশার ভলিউম টেম্পারেচার রিলেশন ফর অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস। হ্যাঁ, ইরিভার্সেবল যখন আসবে তখন হেডিং চেঞ্জ হবে। এটা কিন্তু করছি রিভার্সেবল প্রসেসের জন্য, গ্যাসটা ধরে নিতে হবে আমরা আইডিয়াল রিভার্সেবল প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, কিউ ইকুয়ালস টু 0 হয়, ভালো কথা। কিউ ইকুয়ালস টু 0 হলে স্যার কি হবে, ফার্স্ট ল থেকে আমি বলতে পারি ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লিউ অ্যাডিয়া। ডেল ইউ ইকুয়ালস টু আমরা কি জানি, এন সিভিএম ডিটি, ডেরিভেশন করছি তাই ডিটি ফর্মে লিখছি। ওয়ার্ক ডান মানে কি জানি স্যার, পি এক্সটার্নাল ইন্টু ডিভি, ভালো কথা। যদি প্রসেসটা রিভার্সেবল হয় তাহলে পি এক্সটার্নালের জায়গায় আমরা পি ইন্টারনাল পুট করতে পারি। খেয়াল আছে ওয়ার্ক ডান এক্সপ্রেশন যখন করতাম, তাহলে এন সিভিএম ডিটি ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল জায়গায় পি ইন্টারনাল এনআরটি বাই ভি ইন্টু ডিভি। তাহলে আইডিয়াল গ্যাসে হলো, আর রিভার্সেবল প্রসেস জায়গায় জন্য পি এক্সটার্নালের জায়গায় পি ইন্টারনাল পুট করা গেল, সেই জায়গায় এনআরটি বাই ভি পুট করলাম। তাহলে বোথ সাইড এন এন আমি কেটে দিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে আর কে এদিকে নামিয়ে আনবো, টি কেও এদিকে নামিয়ে আনবো। তাহলে এটা কি হবে, সিভিএম বাই আর ডিটি বাই টি ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ভি। এবার আমি বোথ সাইড ইন্টিগ্রেট করব, এটাকে করব T1 থেকে T2, এটাকে করব V1 থেকে V2। তাহলে কি হবে, এটা সিভিএম বাই আর থাকুক, এটা তোমরা আগেও করেছো অনেকবার, 1/T মানে ln T2 বাই T1 হবে, ln T2 বাই T1 মাইনাস ln V2 বাই V1। এই মাইনাসটা তুলে দিচ্ছি, তাহলে এটাকে ঘুরিয়ে দেবো, তাহলে প্লাস ln
V1 বাই V2। ln এর প্রপার্টি কি, লগের প্রপার্টি কি, তার আগে যেটা আছে সেটা টু দি পাওয়ারে নিয়ে যেতে পারি আমরা। তাহলে এটাকে পরের স্টেপে কি করব, ln T2 বাই T1 টু দি পাওয়ার R বাই টু দি পাওয়ার CVM বাই R ইকুয়ালস টু ln V1 বাই V2 লিখতে পারি। দেখো অ্যান্টি লগ নিলে বোথ সাইড ln অফ হয়ে যাবে। তাহলে এটাকে আমি বলতে পারি T2 বাই T1 ইকুয়ালস টু V1 বাই V2, টু দি পাওয়ারটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1 বাই হয়ে যাবে ইকুয়ালস টু R বাই CVM। এবার R বাই CVM দেখো, R এদিকে করছি, R বাই CVM মানে R এর জায়গায় আমি CPM মাইনাস CVM লিখতে পারি বাই CVM। দেখা যাচ্ছে R বাই CVM, আরটাকে ভেঙে লিখছি CPM মাইনাস CVM, তাহলে CPM বাই CVM এটাকে আমি লিখতে পারি গামা বাই CVM বাই CVM, এটার ভ্যালু 1। তাহলে R বাই CVM এর ভ্যালু কত, গামা মাইনাস 1। তাহলে আমি এটাকে বলতে পারি T2 বাই T1 ইকুয়ালস টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। অর এটাকে ক্রস মাল্টিপ্লাই করে যদি আমরা লিখি T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, বা অ্যাজ এ হোল টেম্পারেচার ভলিউম টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই হচ্ছে টেম্পারেচার ভলিউম রিলেশন। খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, নিউমেরিক্যালসের জন্য, কারণ বেশিরভাগ সময় অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে একটা টেম্পারেচার নিউমেরিক্যালে দিয়ে দেয়, আর একটা টেম্পারেচার দেয় না। আমাদের সেটা বার করে নিতে হয়, সেটা রিভার্সেবল হোক বা ইরিভার্সেবল, তার উপর বেস করে। ধরো বললো যে ইনিশিয়াল টেম্পারেচার এত ছিল, ইনিশিয়াল ভলিউম এত ছিল, ভলিউমটা বেড়ে এত হলো, তাহলে ফাইনাল টেম্পারেচার কত ফর রিভার্সেবল প্রসেস। তখন আমরা এই ফর্মুলা ইউজ করবো, ইনিশিয়াল টেম্পারেচার এত ছিল, T1 দেওয়া রয়েছে, ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম দেওয়া রয়েছে, ফাইনাল টেম্পারেচার এই রিলেশনটা থেকে আমরা বার করে নিতে পারবো। গামার ভ্যালু তোমাদের আগের ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি যে মোনোঅ্যাটমিক হলে কি হবে, ডায়াটমিক হলে কি হবে। যে গামার ভ্যালু ফর মোনোঅ্যাটমিক কত হয় 5/3 বা 1.66, ফর গামা ডাইঅ্যাটমিক কত হয় 7/5 বা 1.4। ঠিক আছে, মনে আছে আশা করি। টেম্পারেচার ভলিউম রিলেশন হলো, কোথাও যদি প্রেসার দেয় তখন কি হবে, যদি টেম্পারেচার, একটা টেম্পারেচার দিল, দুটো প্রেসার দিল, আমরা ফার্স্ট ল করতে গিয়েও দেখেছি, তখন কি করব, তখন আমাদের টেম্পারেচার প্রেসার রিলেশন এস্টাবলিশ করতে হবে। আমরা সেটা করি, পরের স্লাইডে যাই। তাহলে এটা মনে রেখো, টেম্পারেচার ভলিউম টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমি এখান থেকেই শুরু করছি পরেরটা, যে টেম্পারেচার ভলিউম টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, এখানে টেম্পারেচারকে আমরা রিপ্লেস করতে পারি পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে পিভি বাই এনআর লিখতে পারি টি এর জায়গায়। টি এর জায়গায় কি লিখতে পারি, পিভি বাই এনআর ইন্টু, এটা লিখলাম টি এর জায়গায় ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। একবারই এটা করা যায়, তোমাদের সুবিধার জন্য আমি যেটা করছি সেটা হলো এনআর, এন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই হয়ে আর একটা কনস্ট্যান্ট দেবে। তাহলে এটা পি ভি আর ভি টু দি পাওয়ার গামাটাকে ভেঙে লিখছি ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু এনআর। ঠিক আছে, তাহলে ভি আর ভি টু দি পাওয়ার মাইনাস 1 কেটে যাবে, তাহলে আমাদের কি পড়ে থাকছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রিলেশন। তার এখান থেকে আমরা বলতে পারি P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। কারণ কি, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক দুটো প্রসেসকে খেয়াল করো, একটু পরে আমাদের কাজে লাগবে জিনিসটা, কিন্তু কনসেপ্টটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। থার্মোডাইনামিক্সের কনসেপ্ট যত ভালো, সে তত ভালো কাজ করতে পারবে। কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে দেয়, নিউমেরিক্যালসও দেয়। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফর অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস বা অ্যাডিয়াবেটিক প্রসেস। আর আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি করো ভাবো, পিভি ইকুয়ালস টু এনআরটি, এন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, আইসোথার্মাল প্রসেস টেম্পারেচারও কনস্ট্যান্ট। তাহলে ফর আইসোথার্মাল প্রসেস আমরা কি বলতে পারি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, whereas ফর অ্যাডিয়াবেটিক প্রসেস
পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। অ্যান্ড মনে রাখবে যে গামা অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। সিপি বাই সিভির ভ্যালু তো একের থেকে বেশি হবে রেশিওটা। ফলে এখানে একটা ডিফারেন্স ক্রিয়েট হবে ওয়ার্ক ডানের ভ্যালুতে। পরে আসবো আমি সেই কনসেপ্টে। কিন্তু আইসোথার্মাল প্রসেসে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে প্রেশার ভলিউম হলো, আগে টেম্পারেচার ভলিউম হলো, আর এক টেম্পারেচার প্রেশার যেটার কথা বলছিলাম। আবার ওই রিলেশনটা থেকেই শুরু করছি আমি। পিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আগের বার টেম্পারেচারকে সাবস্টিটিউট করেছিলাম, এবার ভলিউমকে সাবস্টিটিউট করব। কি করব? টেম্পারেচার রেখে দাও, ভি এর জায়গায় আমি বসাতে পারি এনআরটি বাই পি, এনআরটি বাই পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখানে এনআর তো এদিকে নেমে যাবে, কনস্ট্যান্ট থাকছে। তাহলে এখানে থাকবে টি, আর এখানে এটা টি টু দি পাওয়ার গামা ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 1 ভেঙে লিখছি, আর নিচে পড়ে থাকছে পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 which is equals to constant by nr to the power gamma minus 1. This is another constant. তাহলে t minus 1 কেটে যাবে, তাহলে t to the power gamma এটা উপরে নিয়ে গেলে p to the power 1 minus gamma, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, equals to constant, equals to constant. তার মানে এখান থেকে আমি বলতে পারি t1 gamma p1 1 minus gamma equals to t2 gamma p2 1 minus gamma. এই হচ্ছে সেই রিলেশন যেখান থেকে আমরা দুটো প্রেশার আর একটা টেম্পারেচার জানা থাকলে আর একটা টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার বার করতে পারি। যদি গ্যাস বলে দেওয়া থাকে সেটা মোনোঅ্যাটমিক ডায়াটমিক কি, তার উপর ভ্যালু বেস করে গামার ভ্যালু আমরা জানবো, এবং সেখান থেকে একটা টেম্পারেচার দেওয়া আর দুটো প্রেশার দেওয়া থাকলে ফাইনাল টেম্পারেচার, এই রিলেশন দিয়ে আমরা বার করে নিতে পারবো। ক্লিয়ার? তাহলে তিনটে রিলেশন, এখানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট এটা পেলাম, আগেরতে আমরা টেম্পারেচার ভলিউম রিলেশন পেয়েছিলাম। এই তিনটে রিলেশন মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, এই তিনটে রিলেশন অনলি অ্যাপ্লাইড ফর রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস অনলি। রিভার্সেবল হতে হবে এবং গ্যাসটাকে আইডিয়াল হতে হবে এবং প্রসেসটা অ্যাডিয়াবেটিক হতে হবে, তবেই এই তিনটে রিলেশন ভ্যালিড হবে, না তো নয়, অন্য কোথাও নয়। যদি ইরিভার্সেবল হয় তাহলে কিন্তু হবে না, কারণ ডেরিভেশনের প্রথমেই আমরা পি এক্সটার্নালের জায়গায় পি ইন্টারনাল পুট করেছিলাম। তার মানে পুরো ডেরিভেশনটাই করা হয়েছে কার ওপর বেস করে? রিভার্সেবল প্রসেসের ওপর বেস করে। ওকে, লিখে নিও, আমি পরের স্লাইডে যাচ্ছি। এরপর আসছে অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেস। আচ্ছা, অ্যাডিয়াবেটিক ইরিভার্সেবল প্রসেসের ডাইরেক্ট বলার কনসেপচুয়াল জায়গা খুব কম, বাট ডেরিভেশনগতভাবে দেখো যে টেম্পারেচার এখান থেকে যদি ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার বার করতে বলে, তাহলে আমরা কি করব? আমরা করব কি, যে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে তো del U equals to W valid, del U equals to W valid, and del U equals to আমরা NCV T2 minus T1 জানি, আর ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান, এটা লেখা যায়। এবার এখান থেকে ক্যালকুলেট করে এখানে ম্যাক্সিমাম কি চেঞ্জ করতে পারো? এনসিবিএম এটাকে টি টু মাইনাস টি ওয়ান রাখলে, আর এটাকে মাইনাস পি এক্সটার্নাল, ভি টুর জায়গায় এনআর টি টু বাই পি টু আর এনআর টি ওয়ান বাই পি ওয়ান, এটা বসিয়ে এখান থেকে আমরা ফাইনাল টেম্পারেচার ক্যালকুলেট করতে পারি ফর ইরিভার্সেবল প্রসেস। যদি দুটো ভলিউম দেওয়া থাকে, একটা টেম্পারেচার দেওয়া থাকে, তাহলে এই রিলেশন দিয়ে করব, আর দুটো প্রেশার দেওয়া থাকলে, একটা টেম্পারেচার দেওয়া থাকলে, তাহলে এই রিলেশনটা দিয়ে আমরা করব, ফাইনাল টেম্পারেচার বার করব। আর ওয়ার্ক ডান যদি বার করতে পারলে, ওয়ার্ক ডান del U বার করে সেটার ভ্যালু ওয়ার্ক ডানের সমান হবে। এছাড়াও আর একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি যে ওয়ার্ক ডান বার করার। দেখো সেই প্রসেসটা কিরকম ভাবে আমরা সেটাকে করতে পারি, যে ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ভি ওয়ান টু ভি টু পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এটা তো আগেও আমরা শিখেছি ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। আর যদি এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে পি এক্সটার্নালকে আমরা পি এক্সটার্নাল আছে, প্রসেসটা ইরিভার্সেবল। আচ্ছা, পি ইন্টারনাল দিয়ে যদি আমরা এটাকে ভেঙে লিখি যে ভি ওয়ান টু ভি টু পি ইন্টারনাল ইন্টু ডিভি, তাহলে প্রসেসটা রিভার্সেবলের ক্ষেত্রে হয়ে গেল, তাই তো?
যে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন কি। এটা এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি ওয়ার্ক ডানের এক্সপ্রেশন বার করার জন্য, ঠিক আছে। এটা ভ্যালিড রিভার্সেবল ইরিভার্সেবল দুটোর ক্ষেত্রেই। কারণ কি, ওয়ার্ক বিহেভস অ্যাজ এ স্টেট ফাংশন ইন অ্যাডিয়াবেটিক কন্ডিশন। তাহলে রিভার্সেবলের ক্ষেত্রেও যা হবে ইরিভার্সেবলের ক্ষেত্রেও তাই হবে। সেই কারণে আমাদের সুবিধার জন্য পি এক্সটার্নালের জায়গায় পি ইন্টারনাল পুট করেছি। এটা অনেকেই জানে না, অনেকের দেখে ভাবে ভুল হয়েছে বোধহয়। না, ওয়ার্ক ডানের এক্সপ্রেশন বার করছি ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে যেহেতু ওয়ার্ক বিহেভস অ্যাজ এ স্টেট ফাংশন, তাহলে রিভার্সেবলের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ অফ দ্য প্রসেস, তাহলে রিভার্সেবলের ক্ষেত্রে যা হবে ইরিভার্সেবলের ক্ষেত্রে তাই হবে। রিভার্সেবলের ক্ষেত্রে পি এক্সটার্নাল জায়গায় পি ইন্টারনাল পুট করা যায়, সেটাই আমরা এখানে করছি। এবার পি ইন্টারনাল যদি পুটও করি, তাহলে দেখো যে এখানে পি এর এক্সপ্রেশন কি হবে, পি এর জায়গায় আমরা কি বসাতে পারি। আমরা জানি কি, পিভি অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে পি ইকুয়ালস টু কে বাই ভি টু দি পাওয়ার গামা, কে বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে আমি এখানে করছি কি মাইনাস ইন্টিগ্রেশন ভি ওয়ান টু ভি টু, পি এর জায়গায় বসাচ্ছি কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা, কারণ কে বাই ভি টু দি পাওয়ার গামা, তাহলে উঠিয়ে লিখলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, মাইনাস কে তো বাইরে থাকবে, আর এটার ইন্টিগ্রেশন কি হবে এক্স টু দি পাওয়ার এন এর মতন। তাহলে এটা কি হবে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস ওয়ান ফ্রম ভি ওয়ান টু ভি টু। ঠিক আছে, এটা প্লাস, তাহলে এটা তো ওয়ান মাইনাস গামা। আচ্ছা দেখো, তাহলে এটা আমরা কি করছি মাইনাস কে বাই ওয়ান মাইনাস গামা, এটা প্লাস ওয়ান মাইনাস গামা, ওয়ান মাইনাস গামা বাইরে আনছি, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমি কি করবো, এটা ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস ভি ওয়ান মাইনাস গামা, এইভাবে রাখলাম। বাইরের মাইনাসটা যদি তুলে দিই, তাহলে এটাকে উল্টে দিতে হবে, মাইনাস কমন নাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে কে ওয়ান মাইনাস গামা ভি ওয়ান মাইনাস গামা মাইনাস ভি টু ওয়ান মাইনাস গামা। এবার দেখো আমি এটা বলতে পারি যে যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, পি ওয়ান ভি ওয়ান গামাও যেরকম কনস্ট্যান্ট, পি টু ভি টু গামাও তো কনস্ট্যান্ট। তাই তো আমরা পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা লিখছিলাম। তাহলে আমি ভি ওয়ানের জায়গায় আচ্ছা কে এর জায়গায় আমি পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা লিখতে পারি, এর সাথে এটা মাল্টিপ্লাই করে লিখছি। তাহলে কে এর জায়গায় পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা, এটা লিখছি ইন্টু এটা থাকছে, ইন্টু এটা থাকছে ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, হলো মাইনাস মাইনাস, এবার এটা কে ইন্টু ভি টু, এটা এই কে এর জায়গায় এবার কি লিখছি, এটা ভি টু আছে বলে আমি লিখছি কি যে এটাকে লিখছি পি টু ভি টু টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইন্টু ভি টু টু দি পাওয়ার, কালারটা চেঞ্জ করে লিখি, তাহলে ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা, যেটা নিচে ছিল এটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা। তাহলে ভি টু দি পাওয়ার গামা আর ভি টু দি পাওয়ার মাইনাস গামা কেটে যাচ্ছে, তাহলে ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান থাকছে, মানে পি ওয়ান ভি ওয়ান থাকছে, আর ভি টু টু দি পাওয়ার গামা ভি টু টু দি পাওয়ার মাইনাস গামা কেটে গিয়ে পি টু ভি টু থাকছে। তাহলে এখান থেকে আমি ওয়ার্ক ডানের এক্সপ্রেশন কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়ালস টু পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, ওয়ান মাইনাস গামা, বা বা এটা আসলে কি ডেল পিভি বাই ওয়ান মাইনাস গামা, ডেল পিভি বাই ওয়ান মাইনাস গামা। এখানে
1 মাইনাস গামা, এটাকে মাইনাসটাকে গামা মাইনাস 1 করে দিচ্ছি, V2 গামা মাইনাস 1। এটাকে মাইনাস কমন নিয়ে P2 V2 মাইনাস P1 V1 করে, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল হবে, তাহলে এটা গামা মাইনাস 1 করে দেওয়া যাবে। তাহলে এর পরের স্টেপে এটাকেই চেঞ্জ করে লিখি, যে P2 V2 মাইনাস P1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইট ইজ ইকুয়ালস টু ডেল পিভি ডিভাইডেড বাই গামা মাইনাস 1। আর ডেল পিভি কে আবার কি লেখা যায়, এনআর ডেল টি টু দি ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ার্ক ডান, অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডানের এক্সপ্রেশন, সে রিভার্সেবল হোক বা ইরিভার্সেবল, এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন, डेल पीवी बाई गामा माइनस 1 और एनआर डेल टी बाई गामा माइनस। ক্লিয়ার? এবার ফাইনাল টেম্পারেচার তো বার করলাম, ওয়ার্ক ডানের এক্সপ্রেশন এটা, যখন দরকার পড়বে আমি ঠিক বলে দেবো এই ওয়ার্ক ডানের এক্সপ্রেশন, নাহলে নর্মাল অন্যান্য জায়গায় এনসিবি ডেলটি দিয়েও করা যায়, এটা আলাদা করে রাখলাম, যদি কঠিন কোশ্চেনের দিকে কোশ্চেন করে তখন আমাদের কাজে লাগবে, আর পলিট্রপিক প্রসেস পড়তে গিয়ে আমাদের কাজে লাগবে। দেখো আজকে আমি পলিট্রপিক প্রসেস আজকেই করাবো। তাহলে এই অবধি কমপ্লিট। রিভার্সেবল হোক ইরিভার্সেবল হোক তাদের রিলেশনগুলো আমরা এস্টাবলিশ করে নিলাম, আর ওয়ার্ক ডানেরও একটা এক্সপ্রেশন আমরা পেলাম। এবার দু একটা প্রবলেম করি, যে এখান থেকে আমরা কি এই গ্যাস এক্সপ্যান্ড অ্যাডিয়াবেটিক্যালি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার সাচ দ্যাট টি প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার মাইনাস হাফ, গামা কত? দেখো টি প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে 1 বাই ভি টু দি পাওয়ার হাফ, তাহলে টি ভি টু দি পাওয়ার ভি টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলতে পারি। আর এছাড়া আমরা জানি কি টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কম্পেয়ার করো, তাহলে গামা মাইনাস 1 ইকুয়ালস টু হাফ, তাহলে গামা ইকুয়ালস টু হাফ প্লাস 1, দ্যাট ইজ 3/2। এইভাবে করবো, ঠিক আছে? সোজা কোশ্চেন, বাদ দাও। এবার দেখো ফাইনাল টেম্পারেচারের কথা যেটা বলছিলাম, থিওরিটিক্যালি বললাম, এবার প্রবলেম দিয়ে বলছি, যে ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার অফ মোনো অ্যাটমিক আইডিয়াল গ্যাস। অ্যাটমিসিটি বলে দেবে, সিবিও কখনো বলে দেয়, অ্যাটমিসিটি বললে মোনো অ্যাটমিকের সিবি কত 3/2 আর, সিপি কত 5/2 আর, তাহলে গামা কত 5/3 বা 1.66, সেটা দিয়ে গ্যাস দ্যাট ইজ এক্সপ্যান্ডেড রিভার্সিবলি অ্যান্ড অ্যাডিয়াবেটিক্যালি, রিভার্সেবল অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস, দুটো ভলিউম দিয়েছে, একটা টেম্পারেচার দিয়েছে, তাহলে ফাইনাল টেম্পারেচার বার করতে বলেছে, তাহলে দুটো ভলিউম একটা টেম্পারেচার, অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস, তাহলে টেম্পারেচার ভলিউম রিলেশন করি, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। T1 এখানে কত, T1 দিয়েছে 300 কেলভিন, ভালো, ভলিউম ইনিশিয়াল ভলিউম 2 লিটার টু দি পাওয়ার গামা কত, এখানে গামা কত মোনো অ্যাটমিক, গামা কত বলেছিলাম 5/3, তাহলে গামা মাইনাস 1 কত হবে 5/3 মাইনাস 1, 2/3, তাহলে আমি এটাকে লিখতে পারি 2/3 বাই T2 আমি জানি না, ফাইনাল ভলিউম কত দিয়েছে 16 লিটার, 16 টু দি পাওয়ার অলসো 2/3, তাহলে T2 ইকুয়ালস টু 300 ইন্টু 2/16, দ্যাট ইজ 1/8, 1/8 টু দি পাওয়ার 2/3। 1/8 কে তুমি লিখতে পারো, 8 কে শুধু লিখতে পারো 2 টু দি পাওয়ার কিউব, তার মানে এটা আমি লিখতে পারি 300 ইন্টু 1/2 টু টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, 3 কেটে যাচ্ছে, তাহলে 300 ইন্টু 1/2 স্কোয়ার, দ্যাট ইজ 1/4, 4 দিয়ে কাটলে 75 কেলভিন। দেখো অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছিল, ভলিউম বাড়ছিল, অ্যাডিয়াবেটিক এক্সপানশন যদি হয় আমরা কি জানি কুলিং এফেক্ট হবে, টেম্পারেচার কমবে, রিভার্সেবল প্রসেস, অ্যাডিয়াবেটিক এক্সপানশনে রিভার্সেবলের বেশি টেম্পারেচার কমে। দেখো 300 থেকে ইনিশিয়াল টেম্পারেচার 300 ছিল, ফাইনাল টেম্পারেচার কতটা কমে গেছে 75 কেলভিনে চলে এসছে।
ইরিভার্সিবলের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে। নেক্সট প্রবলেমে যাচ্ছি। বলছে 1 mole of an ideal gas, যা সিভি, এবার সিভি ভ্যালু বলে দিয়েছে, at 300 Kelvin and 5 atm expanded adiabatically to final pressure of 2 atm against a constant external pressure of 2 atm. Find final temperature against a constant external pressure, তার মানে কি ইরিভার্সিবল প্রসেস, আর সাথে অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেস। প্রসেসটা যদি অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল হয়, প্রসেসটা যদি এটা অ্যাডিয়াবেটিক, এটা কি ইরিভার্সিবল, অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল হয়, তাহলে আমরা কি করে ফাইনাল টেম্পারেচার বার করি? এখানে আমরা বলবো কি যে ডেল ইউ ইকুয়ালস টু ডাব্লিউ, ডেল ইউ ইকুয়ালস টু এন সিভিএম টি2 মাইনাস টি1, ডাব্লিউর জায়গায় মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ভি2 মাইনাস ভি1। কিন্তু এখানে দুটো ভলিউম দেয়নি, তার বদলে দুটো প্রেশার দিয়েছে। তাহলে আমি কি করব? এনআর টি2 বাই পি2, এই জায়গায় ভুল করো না, এখানে এনআর টি বসিও না, আইসোথার্মালে এখানে এনআর টি বসাই, কারণ টেম্পারেচার ফিক্সড, এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে এনআর টি2 বাই পি2 বাই এনআর টি1 বাই টি1, ঠিক? তাহলে এখানে প্রথমেই এন, এগুলোকে ভ্যালু সব বসাবে না। দেখো এন কিভাবে ক্যালকুলেশন করছে সেটাও দেখবে। সিভি, সিভি কত দিয়েছে? 5/2 আর, বসিয়ে দাও। আর এর ভ্যালু বসাতে যাবে না এখন। টি2 মাইনাস টি1, ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? 300 ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল কত ছিল? 2 atm। এখান থেকে এনআর কমন নিয়ে নাও, তাহলে টি2 বার করতে হবে। ফাইনাল প্রেশার কত দিয়েছিল? ফাইনাল প্রেশার 2 atm, এক্সটার্নাল প্রেশারও 2 atm, দুটোই 2 atm। তাহলে ফাইনাল প্রেশার 2 atm, টি1, ইনিশিয়াল প্রেশার কত ছিল? 5 atm। দেখো এটা করলে কি হবে? এই আর এর ভ্যালু বসাবে না, এখানে এন আর, এখানে এন আর কেটে যাবে, তোমার ক্যালকুলেশনে অনেক সুবিধা হয়ে যাবে, তাই না? নাহলে আর এর ভ্যালু বসিয়ে সেগুলোকে গুণ করা অনেক বড় সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য এটা শিখিয়ে দিলাম, কখন এটা কেটে যায়, এটাকে রাখবে না। তাহলে এটার সাথে গুণ করো 5 টি2 বাই 2 মাইনাস 5 ইন্টু 300, 1500 ডিভাইডেড বাই 2, 750 ইকুয়ালস টু মাইনাস টি2 বাই 2 মাইনাস মাইনাস প্লাস, সরি টি2 বাই 2 কোথায়? টি2, সরি, মাইনাস টি2, আর এখানে টি1টা তো বসাইনি, টি1টা ছিল কত? টি1 এর রেসপেক্টে লিখে দিয়েছিলাম, টি1 ছিল 300 ডিভাইডেড বাই 5, তাহলে 2 ইন্টু 300, 600 ডিভাইডেড বাই 5, 120, 120। তাহলে এটা এদিকে আনো, 5 টি2 বাই 2 প্লাস টি2, তাহলে 7 টি2 বাই 2, আর এটা 750 প্লাস 120, 870। তাহলে এটা 7/2 টি2 ইকুয়ালস টু 870। তাহলে এই দিক থেকে আমি বলতে পারি যে টি2 ইকুয়ালস টু 2 ইন্টু 870 ডিভাইডেড বাই 7, নিয়ারলি ইকুয়ালস টু এটা 248 কেলভিনের কাছাকাছি। এই হচ্ছে প্রসেস, যাতে তোমরা খুব মুখে মুখে খুব বেশি সময় না দিতে হয় ক্যালকুলেশনের জন্য। সেই জন্য আমি প্রসেসগুলো দেখে দিচ্ছি, শুধু এটা সলভ করা নয়, প্রসেসটার ওপরও কনসেন্ট্রেট করো, প্রসেসটার ওপরও কনসেন্ট্রেট করো, যে কত সহজে তাড়াতাড়ি আমি ক্যালকুলেট করতে পারবো। সেটাও তো আমাকে একটা অন্যদের থেকে অ্যাডভান্টেজ দেবে। কম্পিটিটিভ পরীক্ষা শুধুমাত্র অ্যান্সার করা নয়, আরও অন্যান্য অনেক জিনিস রয়েছে এর সাথে, সেই জিনিসগুলো তোমাকে জাজ করা হয়। তাহলে এবার এখানে লক্ষ্য করো, আগের বার 300 কেলভিন টেম্পারেচার ছিল যখন রিভার্সেবল, তখন সেটা নেমে কোথায় এসেছিল? 75-এ। এবার দেখো 300 ছিল, ইনিশিয়াল টেম্পারেচার 300 ছিল, যেহেতু এটা ইরিভার্সেবল, তাহলে টেম্পারেচার কমবে কিন্তু কম কমবে। দেখো 300 থেকে মাত্র 248 কেলভিন এসে দেয়। তাহলে আমার এটা নিউমেরিক্যালিও প্রুভ হচ্ছে যে টেম্পারেচার অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসে, এক্সপানশনের ক্ষেত্রে অবশ্যই টেম্পারেচার বেশি কমে ইরিভার্সেবলের থেকে। আশা করি বোঝাতে পারছি এবং ইন্টারেস্ট লাগছে। এবার যেটা তখন বলছিলাম, আইসোথার্মাল প্রসেসও পড়েছি, অ্যাডিয়াবেটিক প্রসেসও পড়েছি, এবার কম্পারিজনে আসো। যে এক্সপানশন কার্ভ যদি বলি, অ্যাডিয়াবেটিক কার্ভস আর মোর স্টিপার দ্যান আইসোথার্মাল। কেন?
তার পেছনে রিজন কি? আইসোথার্মাল কার্ভটা অ্যাডিয়াবেটিক কার্ভের থেকে দুটোই দেখো, পিভি তো কনস্ট্যান্ট, তাহলে এটা দুটোই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, কিন্তু স্লোপের ডিফারেন্স হবে। এটা অনেক অ্যাডিয়াবেটিক কার্ভটা অনেক নিচে দিয়ে যাচ্ছে ফর এক্সপানশন আইসোথার্মালের থেকে, ফলে এটাকে আমরা অনেক, এর স্লোপ বেশি, তাই স্টিপার আমরা বলতে পারি। এর স্লোপ কেন বেশি হচ্ছে? এর স্লোপ অ্যাডিয়াবেটিক কার্ভটার স্লোপটা কেন বেশি হচ্ছে আইসোথার্মালের থেকে? দেখো, আইসোথার্মালের যদি বলো, তাহলে আমরা জানি কি আইসোথার্মাল প্রসেসে কি বলো তোমরা? আইসোথার্মাল প্রসেসে কি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখানে এর স্লোপটা কি হবে? ডিপি ডিভি। প্রেসার ভার্সেস ভলিউম প্লট করা হয়েছে, তাহলে তার স্লোপ কি হবে? ডিপি ডিভি। ওয়াই বা এক্স যদি থাকে, তার স্লোপ কি হয়? ডিওয়াই ডিএক্স। তাহলে এটা ডিপি ডিভি হবে। আমি স্লোপটা বার করি, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ইউভি ফর্মুলায় পড়বে পিডিভি প্লাস ভিডিপি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে ডিপি বাই ডিভি, এটা করে দেখো আইসোথার্মালে কত আসবে? মাইনাস পি বাই ভি। ডিপি ডিভি করেছে, তাহলে পিডিবিটাকে এদিকে নিয়ে গেছে, মাইনাস পিডিবি হয়েছে, ডিবিটাকে নামিয়ে এনেছে, ডিপি ডিবি। আইসোথার্মাল কত এসছে? মাইনাস পি বাই ভি। উল্টো দিকে ফর অ্যাডিয়াবেটিক প্রসেস তুমি কি বলতে পারো? যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর এটাকে যদি ডেরিভেটিভ করো, তাহলে দেখবে যে এটা কি হবে? পি কে চেপে রেখে ভি এর ডেরিভেটিভ গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামাকে চেপে রেখে ডিপি ইকুয়ালস টু 0। এখান থেকে যখন তুমি ডিপি ডিবি বার করবে, এটা তোমরা পারবে আশা করি, অ্যাডিয়াবেটিক, এটা দাঁড়াবে মাইনাস গামা ইন্টু পি বাই ভি, মাইনাস গামা ইন্টু পি বাই ভি। তাহলে দেখো, এটা স্লোপ, আইসোথার্মালের স্লোপ শুধু মাইনাস পি বাই ভি, যদি ম্যাগনিটিউড নিয়ে কাজ করো পি বাই ভি, আর এটার ক্ষেত্রে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে গামা ইন্টু পি বাই ভি, তাহলে গামা ফ্যাক্টরটা এখানে একটা স্লোপে বেশি আসছে। আর গামা যেহেতু গ্রেটার দেন 1 অলওয়েজ, গামার ভ্যালু সবসময় গ্রেটার দেন 1, কারণ সিপি গ্রেটার দেন সিবি, ফলে সেক্ষেত্রে গামার ভ্যালু সবসময় গ্রেটার দেন 1 আসবে। আর গ্রেটার দেন যদি 1 আসে, তাহলে অ্যাডিয়াবেটিকের স্লোপটা বেশি হবে। গ্রেটার দেন 1 মানে এটাকে 2 ধরো, এটা তাহলে কি আছে? মিনিমাম 1, এটা মিনিমাম ভ্যালু 1.1, তাহলে এর ভ্যালুটা, এই স্লোপের ভ্যালুটা বেশি হবে। তাই জন্য অ্যাডিয়াবেটিক কার্ভস আর মোর স্টিপার দেন আইসোথার্মাল। ক্লিয়ার? এটা এক্সপানশনের জন্য, ফর এক্সপানশন, সিন্স গামা গ্রেটার দেন 1, তো ডিপিডিভি আইসো is less than DPDV idea। ঠিক একই রকম ভাবে প্রুভ করা যায়, এখানে প্রুফের প্রয়োজন নেই। মনে রেখো যে কম্প্রেশন কার্ভের জন্য কি হয়? অ্যাডিয়াবেটিক টা ওপরে থাকে, স্লোপটা তার বেশি হয়ে যায়, আর আইসোথার্মালটা নিচে থাকে। ক্লিয়ার? এটা আইসোথার্মাল কার্ভস, অ্যাডিয়াবেটিক কার্ভস আর মোর স্টিপার দেন আইসোথার্মাল। তাহলে যখনই এক্সপানশনের ক্ষেত্রে কোনো কার্ভ দেবে, তখন নিচের পার্টে যেটা থাকবে সেটা অ্যাডিয়াবেটিক, ওপরের পার্টে যেটা থাকবে সেটা কিন্তু আইসোথার্মাল। মনে রেখো, পরে কোশ্চেনে আসবে। নেক্সট পার্টে যাচ্ছি আমি। দেখো একটা কোশ্চেন এই টাইপেরই দিয়েছে, বলছে যে পিভি প্লট ফর 2 আইডিয়াল গ্যাসেস ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস আর গিভেন বেলো। অ্যাডিয়াবেটিক প্রসেসে দুটো কার্ভ দিয়েছে, দুটো অ্যাডিয়াবেটিকের কার্ভ দিয়েছে। বলছে প্লট এ অ্যান্ড বি শুড বি করেসপন্ড। এ আর বিটা এদের মধ্যে কোন অপশনটার জন্য কারেক্ট? এটা একটু ভাবনা চিন্তার প্রবলেম, সোজা কিন্তু ভাবতে হবে। ওই জন্য কনসেপ্টের ওপর অ্যাডিয়াবেটিক প্রসেসে আমি বেশি জোর দিচ্ছি। দেখো, যে আমরা জানি কি অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, একই কথা বারবার ধরে বলছি, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার এখান থেকে আমি বলতে পারি যে গামার ভ্যালু যত বাড়বে, ভালো করে বুঝবে, গামার ভ্যালু যত বাড়বে, তত ভি টু দি পাওয়ার গামার ভ্যালু বাড়বে। গামার ভ্যালু 2, তাহলে ভি স্কোয়ার, গামার ভ্যালু 3, ভি কিউব। তাহলে গামার ভ্যালু যত বাড়বে, তত ভি টু দি পাওয়ার গামার ভ্যালু বাড়বে। আর ভি টু দি পাওয়ার গামার ভ্যালু যদি বাড়ে, টু মেনটেন কনস্ট্যান্সি প্রেশারকে কমতে হবে। দুটোর প্রোডাক্ট কনস্ট্যান্ট, একটা বেড়ে যাচ্ছে, তাহলে আরেকটাকে কমে কনস্ট্যান্সিটা মেনটেন করতে হবে। তাহলে অবশ্যই গামার যত বাড়বে, যার গামা ভ্যালু বেশি হবে, তার প্রেশারের ভ্যালু কম হবে। ঠিক কি ভুল? ঠিক। তাহলে এবার দেখো, কার গামার ভ্যালু বেশি? ফর মোনো অ্যাটমিক, অ্যাটমিসিটি বাড়লে গামা ভ্যালু কমে। ফর মোনো অ্যাটমিক গামা কত? 1.66। ফর ডাই অ্যাটমিক গামার ভ্যালু কত?
1.4, তাহলে অবশ্যই গামা ভ্যালু কার বেশি? মোনো অ্যাটমিকের বেশি, তাহলে তার রেসপেক্টিভ প্রেশার কম হবে। তাহলে আমি যদি এখান থেকে একটা স্ট্রেট লাইন টানি, ভালো করে বুঝবে, আমি যদি এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন টানি, তাহলে তার রেসপেক্টিভ প্রেশার কার কম? এদিক থেকে প্রেশার বোঝাচ্ছে, এদিক থেকে এটা প্রেশার বোঝাচ্ছে, এর রেসপেক্টিভ প্রেশার এটা, এর রেসপেক্টিভ প্রেশার এটা, তাহলে এ এর করেসপন্ডিং প্রেশার বেশি, বি এর করেসপন্ডিং প্রেশার কম। তাহলে আমি কার কি বললাম? যার গামা ভ্যালু বেশি হবে তার প্রেশার কম হবে। তাহলে মোনো অ্যাটমিকের গামা ভ্যালু বেশি, তাহলে তার প্রেশারের ভ্যালু কম। কার প্রেশারের ভ্যালু কম? বি এর প্রেশারের ভ্যালু কম, তাহলে সে মোনো অ্যাটমিক হবে। আর এটা ডাই অ্যাটমিক হবে। ঠিক? তাহলে এবার অপশন থেকে দেখো, অপশন বি আমাদের কারেক্ট আসছে। এটা H2 আর বিটা মোনো অ্যাটমিক হিলিয়াম। প্রথমে দেখে কি মনে হচ্ছিল যে কিছুই কি করে করবো স্যার এটা? দেখো কনসেপ্ট এটাকে বলে। কনসেপ্ট যার ক্লিয়ার তবেই সে অ্যান্সারটা করতে পারবে, নাহলে ভুলভাল অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন দেখো, এটাও কনসেপচুয়াল কোশ্চেন। কি বলছে? রিভার্সেবল এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডিয়াবেটিক অ্যান্ড আইসোথার্মাল কন্ডিশন ইজ শোন ইন ফিগার। আন্ডার আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক কন্ডিশন, তার মানে যেটা উপরে রয়েছে সেটা আইসোথার্মাল, যেটা নিচে রয়েছে সেটা অ্যাডিয়াবেটিক। এই কনসেপ্টটা আমাদের অলরেডি হয়ে গেছে। এখান থেকে আমরা এটা প্রথমে তো ডিটেক্ট করেই নিতে পারবো। বলছে চুজ দ্য কারেক্ট অপশনস, মানে একের বেশি অ্যান্সার এখানে কারেক্ট। স্টার দিয়ে রাখছি। MSQ টাইপের কোশ্চেন, মাল্টিপল সিলেক্ট টাইপ কোশ্চেন, একের বেশি অ্যান্সার কারেক্ট হতে পারে। আগে বোঝো মানে কি ব্যাপার না ব্যাপার, সেটার থেকে কোথায় আসে না আসে, ইম্পর্টেন্ট হচ্ছে যে কনসেপ্টটা বোঝা। ফার্স্ট অফ অল বলছে T1 ইকুয়ালস টু T2 হবে। আচ্ছা দেখো, AB প্রসেসটা আইসোথার্মাল, AB এই যে প্রসেসটা এটা আইসোথার্মাল। আইসোথার্মালে কি হয়? টেম্পারেচার সেম থাকে। তাহলে এ থেকে বিতে গেছে, এখানে টেম্পারেচার T1 ছিল, এখানে টেম্পারেচার T2 আছে, তাহলে T1 মাস্ট বি T2 ফর আইসোথার্মাল প্রসেস। তাহলে এই অপশন কারেক্ট, এটা তো ঠিক আছে। তারপরে বলেছে T3 গ্রেটার দেন T1। T3 কোথায় আছে? অ্যাডিয়াবেটিকে। অ্যাডিয়াবেটিকে T3 আছে। তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে, আমরা কি জানি? অ্যাডিয়াবেটিক এক্সপানশনে টেম্পারেচার কমে, তাহলে T1টা কমে যখন T3টা কম হবে T1 এর থেকে, তাহলে এখানে কি বলেছে? T3টা বেশি, তাহলে এটা ইনকারেক্ট, এটা হবে না। আচ্ছা তারপরে কি বলেছে? W আইসো গ্রেটার দেন W অ্যাডিয়া। আইসোথার্মাল ওয়ার্ক যদি এইভাবে দেখো, এখানে অনেকেই কোশ্চেনটা ভুল করবে যে এইভাবে যদি এখান থেকে দুটো লাইন কাটো, তাহলে পিভি ডায়াগ্রাম যদি করো, তাহলে আইসোথার্মালের এরিয়াটা বেশি, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু বেশি, এবং এটা সত্যি আইসোথার্মালের ওয়ার্ক ডান বেশি হয় অ্যাডিয়াবেটিকের থেকে, কারণ কার্ভটা উপর দিয়ে যাচ্ছে, বেশি এরিয়া কভার করছে, নিচের কার্ভটা কম এরিয়া কভার করবে। অবশ্যই আইসোথার্মালের এরিয়া আন্ডার দ্য কার্ভ বেশি হয়, ওয়ার্ক ডানের ভ্যালু বেশি হয় আইসোথার্মালের অ্যাডিয়াবেটিকের থেকে। কিন্তু এখানে যে অপশনটা দিয়েছে সে রেসপেক্টে আমি যদি বলি, এখানে যদি মড বলতো তাহলে ছিল বেশি, কিন্তু যেহেতু এটা এক্সপানশন, এক্সপানশনের ক্ষেত্রে কি হয়? ওয়ার্ক ডান নেগেটিভ হয়, তাহলে ডাব্লিউ আইসোর ভ্যালুটা বেশি কিন্তু নেগেটিভে, আর এটার কম। তাহলে অবশ্যই যদি আমি ম্যাগনিচিউড দেখি, মড দিত, তাহলে মড ডাব্লিউ আইসো গ্রেটার দেন আমি বলতাম মড অ্যাডিয়া, এটা কারেক্ট। বাট ডাব্লিউ আইসো যদি শুধু বলে তাহলে এর নেগেটিভ পার্ট বেশি, তাহলে এ কম হয়ে যাবে, তাহলে এ কম হয়ে যাবে, ফলে এটাও ইনকারেক্ট। বোঝা গেল রিজনটা? মনে রেখো কিন্তু এটা। অপশন ডি দেখো, আইসোথার্মালের ডেলিউ। ডেলিউ আইসোথার্মাল যদি হয়, আমরা কি জানি? ডেলিউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, ফর আইসোথার্মাল প্রসেস ডেলিউ 0, ঠিক? আর অ্যাডিয়াবেটিক প্রসেসে ডেলিউ ইকুয়ালস টু ডাব্লু অ্যাডিয়া। এবার তাহলে বলবে স্যার ডাব্লু অ্যাডিয়াটা তো বেশি, তাহলে এটাও ভুল। না, ডাব্লু অ্যাডিয়ার ক্ষেত্রে ভাবো ওয়ার্ক ডানটা কি? এখানে এক্সপানশন হচ্ছে, তাহলে মাইনাস ডাব্লু অ্যাডিয়া, তাহলে মাইনাস, এখানে মাইনাস আসছে আর এখানে 0 আসছে, তাহলে কে বেশি হবে? 0টা। অপশন ডিও কারেক্ট।
অপশন ডিও কারেক্ট। খুবই কনসেপচুয়াল, দেখো একটা নিউমেরিক্যাল এখানে করতে হচ্ছে না, কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু করাটা অসম্ভব প্রায়। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেস এমন একটা প্রসেস যে প্রসেসের ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামার জায়গায় এখানে পিভি টু দি পাওয়ার এন কনসিডার করা হয়, এনটাকে হচ্ছে পলিট্রপিক ইন্ডেক্স বলা হয়। ইট ইজ অনলি রিভার্সেবল পলিট্রপিক প্রসেস আর বিং কনসিডার। রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেসই আমরা শুধু কনসিডার করি। এবার ওইখানে এন এর ভ্যালু চেঞ্জ হতে হলে ধরো এন ইকুয়ালস টু জিরো, এন ইকুয়ালস টু জিরো, তাহলে পিভি টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে পিভি টু দি পাওয়ার জিরো মানে ভি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে সেটা কোন প্রসেসকে রিপ্রেজেন্ট করছে? প্রেসার কনস্ট্যান্ট মানে আইসোবারিক প্রসেসকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এন এর ভ্যালু ওয়ান, এন এর ভ্যালু ওয়ান মানে কি? পিভি টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কোন প্রসেসকে বলছে? আইসোথার্মাল প্রসেসকে বলছে। এটা এন হবে, এন এর ভ্যালু ইনফিনিটি, ভি টু দি পাওয়ার ইনফিনিটি, ভি টু দি পাওয়ার ইনফিনিটি মানে কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, তাহলে সেটা কি হবে? আইসোকোরিক প্রসেসকে রিপ্রেজেন্ট করবে। আর যদি এন এর ভ্যালু গামার সমান হয় তাহলে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেটা অ্যাডিয়াবেটিক প্রসেসকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এই জন্য এই পলিট্রপিক প্রসেসে সিপি সিএম মানে মোলার হিট ক্যাপাসিটির সাথে সিভিএম এর রিলেশন একটা রয়েছে, এই রিলেশনটা একবার দেখে নিও। এখান থেকে সিভি এর জায়গায় আমি আর বাই গামা মাইনাস ওয়ানও বসাতে পারি। আর বাই গামা মাইনাস ওয়ান কিছুই না, এটা কিন্তু আর বাই গামা মাইনাস ওয়ান মানে কি? আর বাই গামা মাইনাস ওয়ান মানে কি? আর এর জায়গায় সিপি মাইনাস সিবি বসাই, গামার জায়গায় সিপি বাই সিবি মাইনাস ওয়ান, তার মানে এটা সিপি বাই সিবি, এটাকে এলসিএম করো, সিপি মাইনাস সিবি, আর এটা সিপি মাইনাস সিবি বাই সিবি, এটা কাটলে আলটিমেট সিবি আসছে। তাহলে সিবি কে আর বাই গামা মাইনাস ওয়ান লেখা যায়, তাই সিবির জায়গায় আমি আর বাই গামা মাইনাস ওয়ান লিখেছি, আর প্লাস আর বাই ওয়ান মাইনাস এন। এটা ডিরাইভ করা যেতে পারে, খুব একটা দরকার আছে, আচ্ছা করেই দিই। দেখো এটা যদি আমরা এটাকে ডিরাইভ করতে যাই তাহলে আমরা এরকম ভাবে করতে পারি যে ওয়ার্ক ডানে একটা এক্সপ্রেশন এসেছিল, ওয়ার্ক ডানে এক্সপ্রেশনে ডেল ইউ ইকুয়ালস টু, আমি বলতে পারি ফার্স্ট ল থেকে ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু, ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু। তাহলে সেখানে যদি ডেল ইউ এর জায়গায় আমি এনসিবি ডেলটি পুট করতে পারি, ডেল ইউ এর জায়গায় এন সিভিএম ডেলটি পুট করা যায়। কিউ এর জায়গায় আমরা হিট ক্যাপাসিটি ডেফিনেশন থেকে এন সি ডেলটি পুট করতে পারি, সি বা সিটি টোটাল হিট ক্যাপাসিটি। আর ডাব্লুর জায়গায় আমরা বলতে পারি এনআর ডেলটি বাই গামা মাইনাস ওয়ান, এনআর ডেলটি বাই গামা মাইনাস ওয়ান। ঠিক, এটা করেছিলাম মনে আছে? লাস্টে ওয়ার্ক ডান একটা অ্যাডিবেটিভ প্রসেস এক্সপ্রেশন বার করলাম, পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান বাই গামা মাইনাস ওয়ান, ওখান থেকে ডেল পিভি বাই গামা মাইনাস ওয়ান বা ডেল পিভির জায়গায় এনআর ডেলটি বাই গামা মাইনাস ওয়ান করেছিলাম, সেটা এখানে বসাচ্ছি। আর বোথ সাইড এন ইন্টু ডেলটি দিয়ে ডিভাইড করে দাও, এন ইন্টু ডেলটি দিয়ে ডিভাইড করলে এটা কি থাকে? সিভিএম, এটা থাকে সি প্লাস এটা থাকে আর বাই গামা মাইনাস ওয়ান, তাহলে সি ইকুয়ালস টু সিভিএম মাইনাস আর বাই গামা মাইনাস ওয়ান। আর এটাকে যদি মাইনাস কমন নিয়ে লেখো, সিভিএম প্লাস আর বাই ওয়ান মাইনাস গামা। এটাই এখানে এন দিয়ে রিপ্রেজেন্ট করেছে। যদি আমি এটাকে এন দিয়ে করতাম, গামার জায়গায় এন লিখতাম, তাহলে এটা পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে অবশ্যই এন লেখা উচিত, আমার এখানে এটা ঠিক হয়নি। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে গামা লিখছিলাম, ঠিক আছে, এখানে এটা এন লেখা, এন দিয়েই করা উচিত। এটাকে আমরা লিখতে পারি পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান, তাহলে এটাও এন মাইনাস ওয়ান আর বাই এন মাইনাস ওয়ান, তাহলে সিভিএম প্লাস আর বাই ওয়ান মাইনাস এন। এটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর এই সি এর জায়গায় আবার তোমরা কি করতে পারো, এই সি এর জায়গায় আবার আমরা কি করতে পারি, সিভিএম এর জায়গায় আর বাই
গামা মাইনাস ওয়ান পুট করতে পারি, যেটা প্রুফ করলাম, প্লাস আর বাই ওয়ান মাইনাস এটা। ঠিক আছে, দু একটা প্রবলেম এখান থেকে করে নি, খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না, কিন্তু চোখ বুলিয়ে অবশ্যই যেও। An ideal monoatomic gas undergoes a process in which P by V equals to 1. Find molar heat capacity. P by V মানে PV to the power minus 1 equals to 1, that is constant. আর আমরা এখানে জানি কি যে PV to the power n equals to constant, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি n equals to minus 1. এবার মোলার হিট ক্যাপাসিটি বার করতে বলেছে। মোলার হিট ক্যাপাসিটি যদি বার করতে বলে তাহলে C equals to CVM প্লাস R by n minus 1. n এর ভ্যালু এখানে মাইনাস 1, CVM মোলার হিট ক্যাপাসিটি বলেছে, তাহলে C এটা এদিকে এলে মাইনাস R by n minus 1, C মাইনাস R, এটা মাইনাস 1 বসালে, ও সি বার করতে বলেছে, সরি আমি এটা সি বার করতে বলেছি, তাহলে মোলার হিট ক্যাপাসিটি বার করতে বলেছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, কিছু বলেনি। আইডিয়াল মোনোঅ্যাটমিক আন্ডারগোজ এ প্রসেস ইন হুইচ এটা মোনোঅ্যাটমিক গ্যাস, তাহলে মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিভিএম এর ভ্যালু কত? 3/2R প্লাস R by -2 তাহলে 3/2R মাইনাস R/2, এখানে এটা কি আসছে -1, ফর্মুলা ঠিক 1 মাইনাস n ছিল, তাহলে সি ইকুয়ালস টু সিভিএম মাইনাস আর বাই এন মাইনাস 1, এইটা থেকে যদি বলি আর বাই মাইনাস হবে এখানে আর বাই এন মাইনাস 1, তাহলে মাইনাস আর -2, তাহলে +2 হয়ে যাচ্ছে 3/2R প্লাস R/2 2R, আনসার কি আসছে আমার 2R। এই টাইপের কোশ্চেন এখান থেকে ছোটখাটো দিতে পারে। চলো আবার অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রেই কিছু প্রবলেম করে ক্লাস আজকে কমপ্লিট করব। বলছে অ্যান হিট ইঞ্জিন ক্যারিজ 1 মোল অফ অ্যান আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস। একটা হিট ইঞ্জিন 1 মোল আইডিয়াল গ্যাস আছে তার মধ্যে, বলছে ফাইন্ড কিউ এ বি অ্যান্ড কিউ সি এ। কিউ এ বি অ্যান্ড কিউ সি এ, এ বি মানে কি এইটা, তাহলে কিউ এ বি, এই প্রসেসটা কি বলতো? ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট হওয়া মানে কি ডিভি ইকুয়ালস টু 0, ডিভি ইকুয়ালস টু 0, ডিভি ইকুয়ালস টু 0 মানে ডাব্লিউ ইকুয়ালস টু 0, আর ডাব্লিউ ইকুয়ালস টু 0 মানে হচ্ছে ডেল ইউ ইকুয়ালস টু কিউ, তাহলে কিউ ইকুয়ালস টু এখানে ডেল ইউ এর সমান, ডেল ইউ ইকুয়ালস টু আমরা কি জানি আবার এন সিভি টি2 মাইনাস টি1 এর সমান। 1 মোল বলেছে, সিভিএম কত মোনোঅ্যাটমিক, তার মানে 3/2R, ফাইনাল টেম্পারেচার এ থেকে বি তে গেছে 600 কেলভিন, এ তে ছিল 300, তাহলে 600 মাইনাস 300 কেলভিন, এটা 300, 450, আর এর ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করে নেবে, 450 আর আসছে। আর পরেরটা কি বলেছে কিউ সি এ, সি এ তে কি প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে কিউ ভি ছিল, এখানে কিউ পি বলেছে, প্রেসার যদি কনস্ট্যান্ট হয় কিউ পি ইকুয়ালস টু ডেল এইচ এর সমান, আর ডেল এইচ ইকুয়ালস টু এন সিপিএম টি2 মাইনাস টি1 এর সমান, মনে পড়ছে? তাহলে এখানে 1 মোল, সিপিএম কত, মোনোঅ্যাটমিক হলে 3/2R, সিপি হলে 5/2R, এটাও আচ্ছা। টেম্পারেচার দেখো সি থেকে এতে আসছে 300 মাইনাস 450, ফাইনালটা দেখবে, ফাইনাল কত 300 মাইনাস 450, তাহলে 150 মাইনাস 150 মাইনাস 150 ইন্টু 5 মাইনাস 750 ডিভাইডেড বাই 2 375 মাইনাস
375 R এই হচ্ছে অ্যান্সার। এবার অপশন এখানে দেওয়া নেই, আমি প্রসেস দেখানোর জন্য করালাম। এবার অপশন যদি দেওয়া থাকে তাহলে আর এর ভ্যালু ক্যালকুলেট করে বলবে, বা আর রিলেটেড অপশনও এখানে দিতে পারে। নেক্সট আর আছে দেখি। 1 mole of an ideal monoatomic gas expand adiabatically at initial temperature T against constant external pressure of 1 atm from 1 liter to 2 liter. Find final temperature. আবার final temperature related problem. 1 mole ideal gas monoatomic বলেছে, তাহলে Cv equals to 3/2R মাথায় চলে এলো। expand adiabatically, adiabatic process বলেছে at initial temperature T, initial temperature T দেওয়া আছে, against constant external pressure, তার মানে adiabatic প্রসেসটা কি? adiabatic irreversible process, adiabatic irreversible process, adiabatic irreversible process এর ফাইনাল টেম্পারেচার বার করার কি রিলেশন? del U equals to W থেকে আমরা বার করি, del U equals to W থেকে, কারণ এখানে ওই টেম্পারেচার, ভলিউম, টেম্পারেচার, প্রেসার ইউজ করা যাবে না, সেটা রিভার্সেবলের জন্য, এটা ইরিভার্সেবল প্রসেস। তাহলে NCV MT2 minus T1 equals to W equals to minus P external, এখানে কি ভলিউম দিয়েছে, তাহলে V2 minus V1 লিখে দিই। তাহলে N নাম্বার অফ মোল তো 1, ছেড়ে দাও, 3/2R সিভির ভ্যালু, টেম্পারেচার অ্যাট ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে T, ফাইনাল টেম্পারেচার T2, তাহলে এটা T মাইনাস P এক্সটার্নাল 1 atm ফ্রম 1 লিটার টু 2 লিটার, 2 minus 1, 1 এটা -1 থাকছে, এটা চলে এলো -1, তাহলে T2 minus T equals to minus 2R by 3, তাহলে T এখানে কি বার, ও T1 তো নয়, T2 minus T equals to minus 2R by 3, তাহলে এখানে আমাকে T2 বার করতে হবে, এটা ওদিকে গেলে T minus 2R by 3, এটাই আমার অ্যান্সার। ডেরিভেশন কোনো অপশন এখানে দিলে এরমভাবে দেবে, কারণ ইনিশিয়াল টেম্পারেচার তো কোনো ভ্যালু দেয়নি, তাহলে আমাদের এক্সপ্রেশন অনুযায়ী অ্যান্সার থাকবে। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক প্রসেস কতটা কনসেপচুয়াল পার্ট দেখলে, বুঝতে পারলে? আর এখানেই শেষ করছি আজকের ক্লাস, কিন্তু এটা খুব কনসেপচুয়াল একটা জায়গা, কনসেপচুয়াল কোশ্চেনে করালাম যেরকম, নিউমেরিক্যাল পার্টও সেরকম করালাম, ফাইনাল টেম্পারেচার বার করা এখানে খুব ইম্পর্টেন্ট, এছাড়া কিউপি ইকুয়ালস টু প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় হিট বার করা, ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় হিট বার করা, সেটা কিন্তু ডেল ইউ বা ডেল এইচ এর সমান, যেটা আমরা আগের ক্লাসে করেছি। মাথায় রেখো এটা, এনথালপি পড়তে গিয়ে আমরা এগুলো শিখেছিলাম, যে হিট অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম এট কনস্ট্যান্ট ভলিউম is a measure of its internal energy change, whereas heat absorbed by the system at constant pressure is a measure of its enthalpy change. ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে সেটা তার ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করে, whereas প্রেশার কনস্ট্যান্ট থাকা অবস্থায় সিস্টেম যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে সেটা তার এনথ্যালপিকে চেঞ্জ করে। তাই তো? আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু রিভিশন দরকার আজকের ক্লাসটা, একবার না হলেও দুবার অন্তত ক্লাসটা দেখো এবং খাতায় লিখে নিও। ওকে, ভালো থেকো। আবার নেক্সট ক্লাস আমাদের থাকবে অ্যাডিয়াবেটিক প্রসেসের পরে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যাব এবং এনট্রপি পড়ব, সেটাও খুব ইন্টারেস্টিং একটা টপিক। ভালো থেকো সবাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা।